তারা তো কাঁদছে, যারা লড়ছিল রাস্তায় আমার জন্য তারা তো কাঁদছে, ছোট বাচ্চা কোলে নিয়েও তারা রাস্তায় আন্দোলন করছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, রাস্তাঘাট কিছুই নেই, বড় প্রাচীর। মানুষ আন্দোলন করে আমাকে বের করেছে। পুলিশের গাড়ির সামনে যেদিনকে অ্যারেস্ট হই, পুলিশের গাড়ির সামনে জনতা শুয়ে, মানুষ শুয়ে চাকার সামনে। নিয়ে যেতে দেবে না? না। কতদিন থাকবে? 12 দিন। 12 দিন। আচ্ছা, সেই 12 দিনের অভিজ্ঞতা কেমন ছিল? কষ্টকর, চোখে জল চলে আসে ওই দিনটা। আমি কোথায় এসে পড়েছি, আমার পরিবার কোথায়, আমার স্বামী কোথায়, সন্তান কি করছে, বাবা কি করছে। শুচ্ছি ওইখানে সব বাথরুম, মানে কোপ 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 করা বাথরুম, একটা চটের পর্দা দেওয়া আছে, দরজাটাও নেই। মানে তার মধ্যে আবার র্যাগিং চলছে। নতুন যারা যায়, সেটা আবার কেমন? নতুন যারা যায়, আমার তো উকিল বাবুরা পিটিশন জমা দিয়েছিলেন আমার নামে। কোনো উকিল মামলা লড়তে পারবেন না, কেউ মামলা লড়তে পারবে না আমার হয়ে। আমি যে কাজ করেছি অতি জঘন্য, এতে আমার জামিন হবে বলে আমি কখনোই আশা রাখিনি। মশার কামড়, ডিং 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 করে একটা ফ্যান চলছে, 2টো ফ্যান, অতগুলো মানুষ, সাফোকেশন। সেখানে করিমপুরে মেয়েটিকে পাচার করছিল। ও বলে কি যে আমার মা দেহ ব্যবসায়ী, আমাকে আমার মা বিক্রি করে দিচ্ছিল, তাই আমি ছেলেটির সাথে ভালোবাসি চলে এসেছি। তো আমি না চুল কেটে দিয়েছিলাম, এটা আমি অন্যায় করেছিলাম। ছেলেটিকে এমন করে কাঁচি দিয়ে চুলটা কেটেছিলাম, ওর টাক হয়ে গেছিল। ওদেরকে আমি একটু মারধরও করি। পরের দিন ভোরবেলা আমি অ্যারেস্ট হই। কোন ঘটনার পরে আপনার একদম মন থেকে মনে হয়েছে যে কাজ করব না, ছেড়ে দেব? যখন আমার জেলটা হয়ে যায়। জেল হয়েছিল আবার? হ্যাঁ। কেন? আমার জেল হয়েছিল, 2 নাবালক নাবালিকা, আমি রাত 1:30টার সময় চেম্বার বন্ধ করে যখন ফিরছি, ওদেরকে আমার করিমপুর বাস স্ট্যান্ডের ওখান থেকে পাওয়া যায়। 2জনকে সন্দেহভাবে, আমার সহযোদ্ধারা বলে এরা 2টো বাচ্চা, একজন 13 বছর, একটা 16 বছর, আচ্ছা, পালিয়ে যাচ্ছে। আচ্ছা। এইবার ওদেরকে আমি বলছি যে চেম্বার বন্ধ করো, বলছে দিদি একটু বসতে হবে। কেন? ওদের নিয়ে এসছে। আমি তোরা কোথা থেকে এলি? বলছে এরা মনে হয় সন্দেহজনক, দেখো তো দিদি কি। এই সারা রাত লাইভে বসে তদন্ত করতে 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 ছেলেটার সম্পর্কে জানি, মেয়েটার সম্পর্কে জানি, 2জনাই খুব বাজে ভিডিও, নোংরা নোংরা ভিডিও করে মোবাইলের মধ্যে রেখে ছেলেটি মেয়েটিকে ব্ল্যাকমেল করতো। আচ্ছা। মেয়েটি ছিল জয়নগরে, ছেলেটি ছিল আমাদের করিমপুরে। আচ্ছা। সেখানে করিমপুরে মেয়েটিকে পাচার করছিল। তারপর এবার আমি মেয়েটি স্বাভাবিকভাবে রাত ফোন নাম্বার চাই মেয়েটির কাছ থেকে, মায়ের, যে তুই দে। তখন ও বলে কি যে আমার মা দেহ ব্যবসায়ী, আমাকে আমার মা বিক্রি করে দিচ্ছিল, তাই আমি ছেলেটির সাথে ভালোবাসি চলে এসেছি। আমি বিশ্বাস করিনি। মানে কথাটা পুরো উল্টে বললো, মিথ্যে বললো? না, সত্যিই বলেছিল। আচ্ছা। আমি এটা বিশ্বাস করেছিলাম না। মানে ওই ছেলেটার কাছে কি বিক্রি করে দিয়েছে? না, মানে অন্য কোনো জায়গায় আমাকে বিক্রি করে দেবে আমার মা দেহ ব্যবসায়ী, তাই আমি পালিয়ে এসেছি, একে ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে। আর ব্ল্যাকমেল কে করছিল? ব্ল্যাকমেল করছিল যে ওই ছেলেটি মেয়েটিকে, ওর কিছু নোংরা ভিডিও রেখে, ওই 16 বছরের ছিল 13 বছরের মেয়েকে। মানে যার সাথে ও বিশ্বাস করে পালালো সেও ওকে ব্ল্যাকমেল করছিল? ওই বলেই সেদিনকে নিয়ে এসছে। পরে তদন্ত করতে করতে, লাইভে সত্য উদ্ঘাটন করতে করতে পরে জানি যে ও ব্ল্যাকমেল করে সেদিনকে রাতের বেলায় ওকে নিয়ে এসছে। আচ্ছা। স্বাভাবিকভাবে মেয়েটার মাকে ফোন করি, মেয়েটার মা ফোন করে বলে যে আমি এখন যাবো না, মেয়েকে রেখে দিন। মানে কেমন মা? নিজের মা? নিজের মা। আচ্ছা। আমি কেমন মা? আমি রাত 3টে পর্যন্ত 19 সন্তানকে আমি সন্তান ভেবে আগলে রেখে ওকে শাসন করছি, আর তার মা ঘুমোচ্ছে, বলছে আমি রেখে দিন, সকালে যাবো। আমি তাহলে আমি পুলিশে দিলাম, সবাই পুলিশে দেওয়াটাই উচিত। তখন উনি বলেন পুলিশে দেবেন না আমার মেয়েকে, তাহলে আপনার নামে কেস করব, আপনি আপনার কাছেই রাখবেন, আপনি আপনার বাড়ি নিয়ে যান। স্বাভাবিকভাবে আমার ঘরে একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, আমি নিয়ে যাইনি। ওই চেম্বারে বসে বসেই সত্য উদ্ঘাটন করতে করতে সারা রাত হয়ে যায়, সকাল 11:30 বেজে যায়। তার মা এসে পৌঁছাই বেলা 12টায় পরের দিন। আচ্ছা। আমি মেয়েটার মাকে দেখিয়েছিলাম, ছেলেটার মা তো সেই রাতেই চলে এসেছিল, মেয়ে ওই মারুতি ভ্যান করে ওদেরকে নেবে বলে। তো ছেলেটার মা ছিল, নানা ছিল, মানে এটুকুনি, এটা মানে হিন্দু মুসলিম, ঠিক আছে, মানে মেয়েটি হিন্দু আর ছেলেটি মুসলিম। তো নানা ছিল, মা ছিল, ছেলেটির 2জন চাচা ছিল, আর গাড়ির ড্রাইভার ছিল। তো স্বাভাবিকভাবেই ওরা করিমপুর থেকে আমাকে, ওখানকার পলিটিক্যাল লোকরা ফোন করেন, থানায় দেবেন না, আপনি
ইয়ে করুন। সবাই বলছে থানায় দেবেন না, থানায় দেবেন না। আমি বিবেকের কাছ থেকে আমি অত বুঝিনি, আমিও আর থানায় দিইনি। স্বাভাবিকভাবে আমি অনুশাসন করে, ওরা বলেছে মারতে, আমিও মেরেছি। দেয়ালাম তোরা এগুলো করলি, তুই মায়ের নামে বদনাম করছিস, মাকে দেহ ব্যবসায়ী বানিয়ে দিচ্ছিস, এত দামি দামি কসমেটিক তোর ব্যাগে, মা তো কষ্ট করে তোকে এগুলো কিনে দেয়। পরে জানতে পারলাম সত্যি তার মা এটা করেন, পরে জেনেছিলাম। তো আমি না চুল কেটে দিয়েছিলাম, এটা আমি অন্যায় করেছিলাম। আচ্ছা তো টিকটক থেকে পরিচয় শুনেছিলাম, তাহলাম যা তোদের টিকটক করা বন্ধ। আচ্ছা আচ্ছা কারণ আমার কেন চুলটা কেটেছিলাম সেটার কারণটা কি, এটা আমার উচিত নয়। ভারতীয় সংবিধানে এটা আমার একটা কঠোর সাজা হয়েছে এবং হতেও পারে আগামী দিনে। তো আমি এরম ধরনের কাজ জীবনে করব না। যখন মেয়েটির মা ছেলেটির মা দুই হাত দিয়ে টাকা পয়সা লেনদেন হয়ে গেল তাদের মধ্যে, তখন আমি বললাম তাহলে সারা রাত পরিশ্রম করলাম, এত মানুষ অপেক্ষা করলো, নেটের ব্যালেন্স পড়ালো, মানুষ সময় দিল সারা রাত জেগে, আর এরা আজকে বিকিয়ে গেল, টাকায় টাকায় হাত হয়ে গেল, এটা কেমন হলো? তখন আমি বললাম মেয়ের মাকে যে এই দেখুন ভিডিও, বলছে বাচ্চা মানুষ কি করবে, করেছিলাম। আপনি মেয়ের মা, আপনি বলছেন বাচ্চা মানুষ কি করবে, সেটাকে টাসিয়ে একটা চড়ও মারতে পারতো, যে তুই আমার মেয়ের লাইফটা নষ্ট করছিস। করলো না। কিন্তু ছেলের মা খুবই ভদ্র ছিল, উনি বলেছিলেন ম্যাডাম আমার ছেলে খুব খারাপ, ও প্রচুর নেশা ভাঙ করে, কোনো নেশা বাদ নেই, ওকে একটুখানি আপনি শাসন করুন। আর মেয়ের মা বলেছিল ও বাচ্চা মেয়ে ভুল করেছে, কারণ আমি সহ্য করতে পারিনি ওই টাকায় বিক্রি হওয়াটাকে। তখন আলাম কি তাহলে এরা তো আবার চলে যাবে, আবার তো এর মা বলছে বিহারে নিয়ে চলে যাবো, বিক্রি করে দেবে, নাহলে এরা আবার পালিয়ে গিয়ে মেয়েটির জীবন নষ্ট হয়ে যাবে। তো চুলটা কেটে দিলে চুলটা উঠতে টাইম লাগবে, আর ওদের একটা শিক্ষা হবে, তো ওরা হয়তো এই কাজ করবে না, ভুল কাজ। আর ছেলেটিকে এমন করে কাঁচি দিয়ে চুলটা কেটেছিলাম, ওর টাক হয়ে গেছিল। এবার মুসলিমদের মধ্যে না টাক করতে নেই, টাক হতে নেই। তো ওর টাকটা বেরিয়ে যাওয়াতে ভেবেছিল কেউ খুঁড় চালিয়েছি, আচ্ছা কিন্তু আমি কাঁচি দিয়েই কেটেছিলাম। এবং ওদেরকে আমি একটু মারধরও করি, ঠিক আছে, অনুশাসনের মানে যেটা মা করে, যেটা সন্তান ভেবে, হ্যাঁ বাচ্চা তাদেরই মায়েদের সামনেই মেরেছিলাম। কিন্তু এই নয় যে আমি আলাদাভাবে আটকে রেখে মেরেছি, তাদেরই অনুমতিতে মেরেছি আমি, সেটা প্রমাণ লাইভে। তো সেই জায়গায় আমি এই চুলটা কাটার পর আমি বললাম যা তোরা আমার নামে কেস করে দে, এবার তোরা তো বেঁচে থাকলি, আমার জেল হয়ে যাক। কারণ আমি দেখলাম যে এই অবস্থায় আমার কাছে যা এভিডেন্স আছে, আমি যদি সব দিয়ে দিই, মারুতি ভ্যানটা সিজ হয়ে যাবে, কতগুলো লোকজন সব অ্যারেস্ট হয়ে যাবে, মেয়েটা হয়তো বেরিয়ে চলে গেল, কিন্তু ছেলের বাড়ির লোকটা পুরো অ্যারেস্ট হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি দেখলাম যে আমার উপর দিয়ে ঝড়টা যাক, ওই স্যাক্রিফাইস করতে গিয়ে হয়তো মানুষের নজরে আমি খুবই খারাপ, কিন্তু আমি উপরওয়ালার চোখে আমার মনে হয়েছে যে না আমি ঠিক কাজ করেছি। মানে ঠিক কাজ করেছি চুল কাটাটা নয়, ওদেরকে বাঁচিয়ে, ও তো বাচ্চা, ভুল করেছে ওকে শুধরিয়েছি, আমি তো মা, মা সন্তানকে বাঁচিয়ে মা ভেতরে ঢুকে গেছে, এটাই হয়েছে। তারপর ওরা কেস করেছিল? কেউ কেস করেনি, এটা সুমোটো মামলা আচ্ছা, হয়েছিল, আচ্ছা, আচ্ছা। পুলিশবাদী মামলা। আচ্ছা, তো আমি জেলে যেতে হয়েছিল মানে 48 ঘন্টা পর অ্যারেস্ট হই। আচ্ছা, তারপর? পুলিশ পুরো ছেয়ে গেল বাড়িতে ভোরবেলা। আর আমার তার আগের দিনকে পুলিশ গেছিল অফিসে, তো তখন পুলিশ গেছিল, তখনই আমি জানি, আমাকে সাংবাদিকরা বলছে অ্যারেস্ট হবেন হয়তো আপনি। তাহলে কেন অ্যারেস্ট হব, কি জন্য আমি বুঝতে পারছি না। তো আমাকে বলছিল ভিডিওটা ডিলিট করে দিতে, তাই আমি ভিডিওটা ডিলিট করেছিলাম না। তাহলে স্যার ভিডিওটা ডিলিট করতে পারবো না, কারণ লোকে ভাববে আমি বিকিয়ে গেছি, কারণ আমি না আমার দিক থেকে খুব সৎ থাকতে চাই। আমি বলেছিলাম একবার আমাকে সুযোগ দিন, লাইভে এসে বলি যে আপনার কথা আমি সব মানবো, খালি বলি যে লাইভটা ডিলিট করে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, স্যার এসছেন, আমার নামে অভিযোগ হয়েছে। স্যার বললেন না এটা হবে না। পরের দিন ভোরবেলা আমি অ্যারেস্ট হই। অ্যারেস্ট হই বলতে পুরো আমি যেন একটা লেডি ডন, এত পুলিশ ভ্যান গেছে, আমি মানে আমার অফিসের সামনেও অনেক পুলিশ গেছে, 3-4 ভ্যান পুলিশ। আমার সকালবেলা 7টার সময়তেও 3-4 ভ্যান পুলিশ গেছে। আমি বুঝিনি যে কেন, আমাকে তারা ডাকলেই আমি থানাতে চলে যেতাম। যাই হোক, পরে গিয়ে আমি জানতেই পারি না যে আমার কি কেস হয়েছে। বললাম কে করেছে কি করেছে কিছুই হয় না। তখন আমি বললাম দেখুন আমার অ্যারেস্ট মেমো কোথায়, আমি থানায় গিয়ে চেয়েছিলাম, আমি সবই জানি কিছুটা হলে, তাহলে অ্যারেস্ট মেমো কোথায়? আমি আপনাকে তো বললাম আমাকে তো টাচও করতে হবে না, কিচ্ছু না, আমি চলে যাচ্ছি। আমি গটগট করে গাড়িতে উঠেছি, আমি অন্যায় করেছি, অপরাধ তো করেইছি, চুল কাটাটা অপরাধ। তো তখন আমি বললাম অ্যারেস্ট মেমো, তখন বললো পুলিশবাদী মামলা হয়েছে। কিন্তু মেয়ে পক্ষ ছেলে পক্ষ কোনো কেস করেনি, তাদের
ছেলে পক্ষ যতটুকু বলেছে যে না, ওনারা আমাদের আটকে রাখেনি, অনুশাসনের মাধ্যমে আমার ছেলেকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করছে। তো মানুষ আন্দোলন করে আমাকে বের করেছে। পুলিশের গাড়ির সামনে যেদিনকে অ্যারেস্ট হই, পুলিশের গাড়ির সামনে জনতা শুয়ে, মানুষ শুয়ে চাকার সামনে, নিয়ে যেতে দেবে না? না, আমাকে খাঁচা গাড়িতে উঠতে দেয়নি। আচ্ছা আমাকে পুলিশই ভ্যান নিয়ে, প্রাইভেট কার করে আমাকে নিয়ে চলে গেছে। আচ্ছা, মানে এই দিক দিয়ে বের করতে পারছে না, এদিকে আন্দোলন চলছে কোর্টের ভেতরে। পুলিশ এবার মানে আমি যে কি ব্যাপার, সন্ধে হয়ে যাচ্ছে, বের করছে না কেন? এবার ভেতরে ভেতরে একটা আলোচনা চলছে যে ওদিক দিয়ে বের করা যাবে না, এদিক দিয়ে বের করা যাবে না। আমি তো খাঁচার মধ্যে ওই কোর্টে, কি ব্যাপার, কি চলছে বাইরে? আমি বেরোচ্ছি না কেন স্যার? বলছে বেরো, বাইরে গন্ডগোল হচ্ছে। আমি বুঝেছি মনে হয় কোনো আন্দোলন চলছে, একটা স্লোগান আসছে, কিন্তু ওটা যে আমার মানুষ স্লোগান দিচ্ছে যে আমাদের গরিবের ভগবান, আমাদের দিদি, আমাদের মা দুর্গাকে এরম করে নিয়ে যেতে দেবো না, ছাড়তে হবে, ও কোনো অন্যায় করেনি। তখন যখন ওই দিক দিয়ে গেট বের করছে, সবাই বলছে এই আমাকে অন্য দিক দিয়ে গেট দিয়ে বের করছে, বলছে আপনি এই দিক দিয়ে আসুন। এবার আমি আসামিগুলো ওই দিক দিয়ে গেল, আমি আসামির গাড়িতে নাকি এই দিক দিয়ে যাচ্ছি কেন, তাহলে মনে হয় আমার ছাড় হয়ে গেছে। এইবার পুলিশ গাড়িতে ঢুকিয়েছে, সব গাড়ি ঘেরাও করে দিয়েছে, পুলিশের গাড়ির চাকার সামনে লোক শুয়ে পড়েছে। একদম মেন টাউনে আমাদের কৃষ্ণনগরে কোর্ট আদালত, সেখানেই লোকে স্লোগান, দিদিকে নিয়ে যেতে দেবো না। উনি মানুষের উপকার করেন। পুলিশ একটা জুতো বাইরে, আমার জুতো চলে গেল। আমি দেখুন, আমাকে একবার ওদের সাথে কথা বলতে দিন, আমি ওদেরকে থামিয়ে দিচ্ছি। আমি জানি মানুষ আমাকে ভালোবাসে, আমি নাচতে বলি নাচবে, বসতে বললে বসবে। আমি না, একবার আমাকে কথা বলতে দিন। আমি খালি একবার মুখটা বের করে বলছি আপনাকে বের করাই যাবে না, আপনি কি এমন কাজ করেন যে এরা এরকম করছে? তারাও জানে না যে আমি কি কাজ করি, কেন আন্দোলন হচ্ছে। যে স্যারগুলো ছিল, দিয়ে কোনো রকম পুলিশের একটা জুতো খুলে গেল, গাড়ির মধ্যে দরজা বন্ধ হচ্ছে না, জনতা দরজা টেনে ধরেছে, পুলিশের গাড়ি বন্ধ করতে দেবে না। এই মতো পরিস্থিতি, কোনো রকম করে নিচে পুলিশের গাড়ির পিছনে মৌমাছির চাকের মতো একদম মানুষ ছুটছে, যারা আমাকে ভালোবাসে, সব কিন্তু ফ্যান ফলোয়ার। কেউ আমার কৃষ্ণনগরের মানুষ ছিল না, সব দূর দূরান্ত থেকে পিঠে ব্যাগ নিয়ে চলে এসছে। ওই রাতেই রওনা দিয়েছে, যে রাতে আমি বলেছি অ্যারেস্ট হবো। এই তো তারপরে যখন আমি ভেতরে যাচ্ছি, বলছে আপনি কি করেন? জেল সুপারের কাছে নিয়ে গিয়ে বলছে আপনি স্যার হাঁপাচ্ছেন কেন? স্যারের নাম ধরে বলছে আপনি হাঁপাচ্ছেন কেন? আর বলবেন না, ইনি কে আমি জানি না, ইনাকে ঘিরে তো কত আন্দোলন চলছে, সেই কতক্ষণে বের করছে, এখন 8:30 বাজে, এখন আসামি ঢোকাতে হচ্ছে। ঠিক আছে, আর বলবেন না। তখন আমাকে বলছে আপনি কি করেন? আমি এই কাজ করি স্যার। বলছি এত মানুষ আপনাকে ভালোবাসে? বললাম হ্যাঁ। বলছে তাহলে এই ভুল কাজটা কেন করতে গেলেন? স্যার এটা গ্রহচক্রে হয়ে গেছে, কিছু করার নেই। তাহলে আপনি তো ভালোই কাজ করতেন, তাহলে আপনি এরম কাজ করলেন, একটা বাজে কাজ করলেন, নিজের রেপুটেশনটাও নষ্ট করলেন। আমি কি করবো স্যার? কতদিন থাকতে 12 দিন। 12 দিন, আচ্ছা। সেই 12 দিনের অভিজ্ঞতা কেমন ছিল? কষ্টকর। চোখে জল চলে আসে ওই দিনটা যখন আমি ঢুকছি। আমার যেন মনে হচ্ছে আমি কোথায় ঢুকছি, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আমার খালি মনে হচ্ছে এত মানুষ আমাকে ভালোবাসে, তাদেরকে আমি পাবো কোথায়? তারা তো কাঁদছে, যারা লড়ছিল রাস্তায় আমার জন্য, তারা তো কাঁদছে, ছোট বাচ্চা কোলে নিয়েও তারা রাস্তায় আন্দোলন করছে। তাদের কি হবে? আমি কোথায় ঢুকে গেলাম? এটা কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না, রাস্তাঘাট কিছুই নেই, বড় প্রাচীর, 3টে দরজা পেরিয়ে আমাকে ভেতরে ঢুকতে হচ্ছে। প্রচুর হাঁটা পথ শেষ হয়ে তারপরে আমাদের মহিলা সেলটা, যেখানে আসামিরা আছি আমরা মহিলারা। তো সেখানেও ঢুকছি যখন, তখন আমাকে প্রথমে যখন সার্চ করলো, সেফটি পিন রাখা যাবে না, পেন রাখা যাবে না, কিছু রাখা যাবে না, যাতে কেউ কোনো রকম দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে। প্রথমে সার্চ করলেন, ঢুকলাম। আমার না তখন না মানে দুঃখে তো কান্না পায়, আমার না দুঃখে মনটা তখন স্ট্রং হয়ে গেছিল, শক্ত। আমি ঢুকছি, পাথর হয়ে যাওয়া, ঠিক ফিলিংসটা বলতে পারছিলাম না। ঢুকলাম যখন, দেখি একটা বড় বড় এরকম শিক দেওয়া দরজাটা হঠাৎ করে বন্ধ করে এত বড় একটা তালা ঝুলিয়ে দিল। আরে তালার মধ্যে থাকবো নাকি? এই তো একটুখানি ঘর, তার মধ্যে আমরা ওখানে ছিলাম ওই করোনার মধ্যে 17 জন 18 জন, যারা নতুন আসে সব ওই ঘরেই ঢোকাতে হবে তাদের। আচ্ছা, ওখানে এই 12 দিন না কতদিন পর তারপরে নতুন ঘরে দেওয়া যাবে, কারণ করোনার সময়, সেই সময়। তো ঢুকে পড়লাম, এত বড় তালা পড়ে গেল।
আমি না ওখানে বসে শুধু কাঁদছি, আর সবাই আমাকে দেখে যাচ্ছে। আর ওই আর একজন আমাকে একটা গালি দিল, এই চোখটা খুললাম যে গালি দিল, এ কি, আমি কোথায় এসে পড়েছি, আমার পরিবার কোথায়, আমার স্বামী কোথায়, সন্তান কি করছে, বাবা কি করছে, আমার ফ্যান ফলোয়াররা কি করছে, এটাই চিন্তা করছি, কিন্তু দিয়ে কেঁদেই যাচ্ছি। সারা রাত আর যাচ্ছে না, বসেই আছি। ভোর হয়ে গেল, কেউ উঠে দরজার কাছে গিয়ে, আল্লাহ আমাকে বাঁচাও, আমি তো কোনো দোষ করিনি। আমি দিচ্ছি, মা আমি একা দুঃখী না, এখানে তো সবাই দুঃখী। একজনের শাশুড়ি নাতির নাতনিকে নিয়ে জেলের মধ্যে, আমি যাওয়ার ঠিক 7 দিন আগেই ঢুকেছে। কেন? না, বৌমা আত্মহত্যা করেছে, শাশুড়িকে ভিতরে পুরে দিয়েছে, নাতনি সহকারে শাশুড়ি ঢুকে আছে, বাচ্চাটাকে দেখে কষ্ট হচ্ছে। উনি আমার কান্না দেখে উনিও কাঁদছেন, চাকদাতে বাড়ি। আমি দেখলাম না না, আমার যন্ত্রণা অনেক কম, আমি এদের যন্ত্রণা মুক্তি দেবো। এদেরকে কি করে? না, এদেরকে একটু ভালোবাসবো, এদের কথাগুলো শুনবো। সকাল হলো, আমি তো 11টার সময় ঘুম থেকে উঠি, সারা রাত জাগি, কাজ করি, আর 11টা পর্যন্ত ঘুমাই, ভোর 5টায় ঘুমোতে যাই। সেদিনকে শুতে যাচ্ছি, ভোর 5টায় আমাকে উঠিয়ে দিচ্ছে ওখান থেকে, ওঠো বেল একটা ঢং ঢং করে ঘন্টা বাজবে, উঠে পড়তে হবে, চা দেবে। একটা চা, সত্যটাই বলি, ওটা বেল পাতার চা, ঠিক আছে? ওই চা ঢক 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 করে খাচ্ছি, কারণ ওই চাটাই আমার কাছে না অমৃত, আর কিছু অমৃত না। তো ওই চাটা খেলাম, খাওয়া টাওয়ার পরে একটুখানি ঘুমোতে গেলাম। ঘুমোতে যাওয়ার পরে আবার ঝাড়ু লাগাতে হয়, যে যার থালা মাজতে হয়, যে যার জামা কাপড় কাচতে হয়। আবার যারা পুরনো যারা আছেন তারা ওখানে আবার জেলের মধ্যে কাজ করে, তাদের আবার আর্নিং আছে, ঠিক আছে, মানে শাক সবজি লাগায়, এসব কাজ করে। এবং ওদের খাবার দাবারটা না একটু স্পেশাল, মানে ওরা নিজেরা না বানায়, বা ওদের মানে ওদের অনেক ফেসিলিটি আছে যারা একদম পুরনো। আর আমাদের জন্য যে খাবারটা, ওটা আমাদের রুজবে না, খেতে পারবো না ওই খাবারটা। না সবজির টেস্ট আছে, না ডাল জল একদিকে, ডাল একদিকে, না মাছ টাছ দিচ্ছে, ডিম দিচ্ছে সেদ্ধ করে, বা ডিমগুলো দিলে বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। মানে খুব কষ্টকর একটা জীবন। আর তার মধ্যে বাথরুমের সাথেই একদম শুতে হয়। আচ্ছা, ঠিক আছে, মানে এখানে শুচ্ছি, ওইখানে সব বাথরুম, মানে কোপ 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 করা বাথরুম, একটা চটের পর্দা দেওয়া আছে, দরজাটাও নেই, চটের পর্দা দেওয়া, মানে দরজা বন্ধ করে রাখা যাবে না, সব খোলামেলা, যাতে কেউ কোনো দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে। এটা আমি রিয়েলাইজ করেছি। পরের দিন মেডিকেল টেস্ট হলো, একদম উচ্চতা মাপা থেকে শুরু করে পুরো একদম বডিতে কোনো প্রবলেম আছে কিনা, শারীরিক প্রবলেম, সমস্ত কিছু টেস্ট করে ওনারাই মেডিসিন দিলেন। মেডিসিন হলো। আমার ওই 4 দেয়ালের মধ্যে বন্দি, আর এত মানুষের কান্না, এ উঠছে কাঁদছে, এ আল্লাহকে ডাকছে, এ ঈশ্বরকে ডাকছে, মানে তার মধ্যে আবার র্যাগিং চলছে। নতুন যারা যায়, সেটা আবার কেমন? নতুন যারা যায়, আচ্ছা, ঠিক আছে, তাদের মানে উপরে মেয়েরাই? হ্যাঁ, মেয়েরাই মেয়েদেরকে, আচ্ছা, ঠিক আছে, যারা পুরনো তারা করে নতুনদের ওপরে মেন্টাল র্যাগিং, মেন্টালি টর্চার। হ্যাঁ, দুটো বাজে কথা বলবে, যেটা আমি শুনে অভ্যস্ত নই। খাবার নেব, খাবারটা মানে ও তার খাবারটা নিয়ে নেবে, দেবে না, কেউ তাদের উপরে কেউ কথাও বলতে পারবে না। কেন? পুরনো তারা। বললে কি? হ্যাঁ, বললে কি? বললে ওর মধ্যেই তো হচ্ছে মারপিট। বললে মারধর, মানে জেলের মধ্যে মারপিট, নিজেদের মধ্যে মারপিট হয়। আচ্ছা, তখন আবার জেল সুপার আসেন, সবাই আসেন, তখন আবার ওদেরকে শাসন করে আবার তখন ওটা ঠিক করেন বিবাদগুলো। আমিও যখন যাই আমাকেও বলে খুব খারাপ ল্যাঙ্গুয়েজে, কিরে পটের বিবি, তুই আবার কি করে এসছিস, দেখে তো মনে হচ্ছে না তুই কিছু করেছিস। মানে তারপরে সবাই ওনাকে চুপ 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 চুপ, মানে একটা প্রথম দিন যখন যাই না, কাঁদবো কি, তাদের দেখে ভাবছি বাবা এখানে এত মানুষ, ঠিক আছে আমি তো মানুষ প্রিয়, এখানেও মানুষ, চলো এখানেও সমাজ সেবা করবো, কি করব, আচ্ছা, না ইনাদের আত্মনাদের কথা শুনবো, তারপর এবং তাদেরকে কি করে এখান থেকে যারা দোষ করেনি তাদেরকে বের করব। আমি এতদিন গিয়ে ওরকম ভাবছেন এটা সমাজ সেবা কাজ করবো, পজিটিভ। আমার এখানটায় যখন এটা বসবাসের জায়গা হলো, তাহলে আমি এখানেই সমাজ সেবা করব, তাদের সেবা করব, যারা কাঁদছে তাদের বোঝাবো, যারা বয়স্ক মানুষ তাদেরকে সেবা করব, পা টিপে দেবো, চুলটা বেঁধে দেবো। আমার এইরকম মানসিকতা ওখানে গিয়ে প্রথম দিনকেই চলে এসেছে। কিন্তু যেন সেই সবাই আমাকে, মানে যখন যে 1 ঘন্টা আমাদের বাইরে
ছাড়ে, ওই 1 ঘন্টার সময় যেন আমাদের মানে মহিলা সেলটাই সবাই যেন জানলা দিয়ে হুপড়ে পড়েছে আমাকে দেখার জন্য, কারণ প্রচার হয়ে যে নিউজ হয়ে গেছে। তো সেই কারণে ওখানেও ম্যাডামরাও আলোচনা করছেন যে এখানে এসছেন উনি ভালো কাজ করতেন, এরম একটা ভুল করেছেন, এইসব আলোচনা সবাই দেখছে। স্বাভাবিকভাবে লজ্জাও লাগছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই দেখলাম ওই জেলের ভেতরে ভীষণ কষ্ট। সব থেকে বড় কথা, শোয়া খাওয়াটা আমার কোনো কষ্ট নয়, কারণ আমি বিরিয়ানিতে অভ্যস্ত নই, আমি কচু ঘেঁচুতে অভ্যস্ত, এবং আমি যেখানে আপনি আমাকে বসতে দেবেন আমি সেখানে বসে অভ্যস্ত। সেটাও ওই খড়খড়ে শান ভেঙে গেছে, ওখানে শুতে হচ্ছে, কুটকুটে করছে কম্বলটা, ওই রকম আমার কোনো অসুবিধা নেই, ওটাও আমি মানিয়ে নিয়েছি। কিন্তু ওখানে খাওয়াটা মানাতে পারছিলাম না। মানে খাওয়াটা বলতে কি, যে ওরা যে খাচ্ছে না ওটা কষ্ট হচ্ছে, যে এরা এত ভিতরে কষ্ট করে আর আমি তো খাই না। মানে ওদের যে খাওয়াটা দেখে আমার কষ্ট, আমার খিদে পেত না। কিন্তু একজন যে মেন্টাল র্যাগিং করলো প্রথম দিন, তার সাথে আমি তাকে বুঝিয়ে কাউন্সিলিং করে আমি তাকে পরের দিন ভালো করে দিলাম। এক রাতে আমাকে সে বিছানা করেছে, সে বিছানা করে আমাকে, তার একটা বাচ্চা আছে রাজ, ওখানেই জন্ম নিয়েছে বাচ্চাটি, আচ্ছা, ঠিক আছে, ওইখানে আমাকে ওদের বিছানায় শুতে দিল, বাচ্চা মাঝখানে আমি আর ওইখানে। যে সবাইকে মেন্টাল র্যাগিং করে সে হয়ে গেল আমার বন্ধু। আমি তাকে কাউন্সিলিং করলাম যে বোন এটা করতে নেই, আমি ঈশ্বরকে ডাকছি, তুমি আল্লাহকে ডাকছো, কিন্তু এটা কোন, আমরা কিন্তু সবাই এক, তুমি এগুলো করছো, আমাকেও খারাপ করছো, কেন ভাষা বলবে। তখন যখন ওর মনের কথাগুলো জানালো বিনা দোষে ওইখানটায়, তখন আমি ভাবলাম যে মানুষ থাকতে থাকতে না খিচড়ে যায়, তখন সে একটা বাজে কথা বলে, ভাবে ওটাই তাদের একটা আনন্দ লাগে, ওটাই তাদের একটা আত্মার তৃপ্তি। তখন ওকে বুঝিয়ে সবাই দেখে নিল যে না, আমি ওই মেয়েটিকে চেঞ্জ করে দিলাম। বাইরে তো আন্দোলন চলছে, করোনা পিরিয়ড, তখন ফ্যামিলির সবাইকে ভুলে গেছিলাম। যেদিন ওই ভেতরটায় ঢুকেছি, আমার ছেলের মুখ মনে পড়ছিল না, আমার স্বামীর মুখ মনে পড়ছিল না, আমার কারো মুখ মনে পড়ছিল না। খালি মনে হচ্ছিল যে ভিকটিমগুলো আছে তারা কি করবে, তাদের যে কাজগুলো দায়িত্ব নিয়েছি তাদের কাজগুলো কি করে করব। আমার ফ্যামিলির উপরে প্রেশার আসবে, তারা তো কোনো কিছু দোষী নয়। যখন বলবে যে আপনার স্ত্রী কাজ নিচ্ছে, তখন ওরা তো কোনো কিছুতে কোনোদিন আমাকে বাধা দেয়নি, কোনোদিন বলেওনি যে তুমি কি করছো। পরিবারের সম্মানটা নষ্ট হবে। তো 1 ঘন্টা করে ছাড় পেতাম। ওই টাইমটা একটা মন্দির আছে ওখানটায় জেলের ভেতরে, শিবকালীর মন্দির। তো ওই মন্দিরটাই বসতাম, আর ও আমাকে গিয়ে খাই দিত ওখানটায় চানাচুর দিয়ে ভাত। কে? ওই মেয়েটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পুরোনো যে আচ্ছা, ও মনে হয় 8 বছর হয়ে গেছে ওর ওখানে থাকা, আচ্ছা, ওর যাবজ্জীবন হয়েছে। আচ্ছা, তো ও আমাকে খাই দিত ওই মন্দিরটায় বসে। তখন আমি মায়ের কাছে প্রার্থনা করতাম যে আমি তো কালী সেজেছিলাম সেই বছর, এই জনসাধারণের কথাই, তুমি দুর্গা, দুর্গা সাজতে হবে, দুর্গা সেজেছিলাম। তো আমার কি মনে হচ্ছিল, দুর্গার সাথে সাথে আমাকে আমার মেকআপ ম্যান বলেছিল যে দিদি তুমি না কালী সাজো, তোমাকে কালীতে বেশ ভালো লাগবে। আর কালী সেজেও ছিলাম, আর তেমন একটা ভয়ানক মূর্তি হয়েছিল আমার। তো ওইটাই কি আমার জীবনে এফেক্ট ফেললো। কালী পুজোর আগেই চলে গেলাম, এটাই কালী মন্দিরে বসে ভাবতাম আচ্ছা, যে আমি কি কালী সাজাতে তুমি কি রাগ করলে। লক্ষ্মী পুজোর বিসর্জনের দিনকে আমি উঠে গেলাম, ভেতরে ঢুকে গেলাম। তো পুজোর সময় হয়েছিল? লক্ষ্মী পুজোর বিসর্জনের দিন। আচ্ছা, জেল সুপারও আমাকে ভালোবাসতেন, ওখানে যারা মহিলা পুলিশ ছিলেন জেলে তারা আমাকে ভালোবাসতেন, আমার কাজের কথা শুনতেন। আর ওখানে যারা ছিল বহুদিনের আসামি তাদের আত্মনাদের কথা শুনতাম। বহু বাংলাদেশ থেকে এখানে মেয়েরা এসে ওই কাটা তার কাটের ওখান দিয়ে, তারা কি কাটা তারের ওখান দিয়ে এসছে, তাদের পরিবারে আমি খবর দিয়েছি ওখান থেকে বেরিয়ে, তাদের ফোন নাম্বার নিয়ে নিয়ে। তারা তারপরে উকিল ধরেছে, আমি কিছু মানুষকে উকিল ধরিয়ে তাদেরকে জামিন করিয়েছি বেরিয়ে। আমার জামিনের আগে, আমি কালী পুজো যেদিনকে ঠাকুর পাটাই বসলেন সেদিনই আমার জামিন হয়। আচ্ছা আচ্ছা, তো সবকিছু সিনেমার মতো হয়ে গেল। আমার তো উকিল বাবুরা পিটিশন জমা দিয়েছিলেন আমার নামে, কোনো উকিল মামলা লড়তে পারবেন না আমার এই মামলা। হ্যাঁ, আচ্ছা, কেউ মামলা লড়তে পারবে না আমার হয়ে, এরকম? হ্যাঁ, তখন জনসাধারণ বলেছিল আমরা হায়ার করে উকিল বাবু নিয়ে সেখানে মামলা লড়াবো। তো আমার কৃষ্ণনগর কোর্টের একজন উকিল বাবু আছেন, উনি ভগবান আমার কাছে। তারপর থেকে মানে আপনার হয়ে কেউ লড়বে না? না, এটা পিটিশন জমা পড়েছিল স্যার, সিগনেচার দিয়ে। কেন?
আমি জানি না, তারা ভাবছে মনে হয় বাবলি মুখার্জি যে কাজটা করছে আজকে আমাদের মনে হয় কাজের ক্ষতি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা করি না। আমি কোনোদিন কোনো উকিলবাবুর আজ পর্যন্ত কোনো ক্ষতি করিনি, আমি সহযোগিতা করি। তারা আমাকে হয়তো ভুল বোঝেন, আমি এটাই বার্তা দেব আপনাদের এই আওয়ার ভয়েসে, যে এই কথাটা আমি বলার কোনো জায়গা পাই না যে আমি উকিল এবং পুলিশের বন্ধুই হতে চাই। আমি তাদের কখনোই শত্রু নয়, আমি তাদের কাজে কোনো হস্তক্ষেপ করি না, আমি খালি সত্য উদ্ঘাটন করি। আর দুজনকে যেমন পরিবার বোঝাই, আমি পরিবারের একজন মেম্বার হয়ে তাদের বোঝাই। একদম পজিটিভ ওয়েতে। যখন বেরিয়ে আসি সত্যি বলছি, আমি ওদের প্রতি তখন আমার মায়া হয়ে গেছিল। মানে ওই 12টা দিন কি মানে খুব কঠিন ছিল নাকি? ভীষণ কঠিন, মানে আমি বলছি তো, মানে খুব কাঁদতাম, সারাক্ষণই কাঁদতাম যে আমি কি করলাম। আমি সত্যি কি সমাজে এই কাজটা করার জন্য জন্মেছি? যদি জন্মে থাকি তাহলে তুমি আমার জামিন করিও, নাহলে আমি এখানেই সেবা করব। মনস্থির করে নিয়েছিলাম যে আমি তাদের সেবা করব, কারণ আমি যে কাজ করেছি অতি জঘন্য, এতে আমার জামিন হবে বলে আমি কখনোই আশা রাখিনি। আমার মন ভেঙে গেছিল। হ্যাঁ, পুরোপুরি মন ভেঙে গেছিল। বলছি তো, যেদিনকে আমি জামিন হয়, উকিল বললো তোর জামিন হবে না। তাই বললাম ঠিক আছে। সন্ধ্যাবেলায় বললো তোর জামিন হয়ে গেছে, যা, তোর তো জামিন হয়নি রে, আমার জামিন হলো। মানে যেখানে উকিলবাবুরা পিটিশন জমা দিয়েছে, উনি খালি মামলাটা লড়েছিলেন। বললেন না, এই মেয়েটি যত বছর ধরে দেখছি, এই মেয়েটি এরকম নয়, উকিলবাবুদের বদনাম করে না, উকিলবাবুদের সম্মান করে মেয়েটি। মানে আমার নামে না উকিলবাবুদের একটা ভ্রান্ত ধারণা ছিল। এখন হয়তো সেটা আমার কৃষ্ণনগর কোর্টে, জজ কোর্টে সব উকিলবাবুদের মানসিকতা পরিবর্তন হয়েছে ওর পর থেকে, যে বাবলি অ্যাকচুয়ালি খারাপ মেয়ে নয়, আর তাদের কোনো ক্ষতি করে না, তাদের কোনো কাজের বাধা বিঘ্ন আমি ঘটাই না। এখন আমি পুরোপুরিভাবে সহযোগিতা পাই। আমরা ওই দেখতাম ক্রাইম পেট্রোল দেখছি, ওখানে টিভি আছে ছোট্ট, ঠিক আছে, ক্রাইম পেট্রোল দেখছে। আমি ক্রাইম পেট্রোল দেখা বন্ধ করেছি ওদের। কোনো ক্রাইম পেট্রোল দেখলে না আমরা মানুষ ক্রাইম শিখি অনেকটাই, তো তার জন্য আমি বন্ধ করেছি ওদেরকে। আমি বলতাম চলো লুডো খেলি, তো লুডো খেলতাম, তারপরে গান শুনতাম, তারপরে সবাই সবার সাথে মিলেমিশে কথা বলতাম, অন্য ঘরে কারা কারা রয়েছে তাদের কি কি আত্মনাদের কথা সেগুলো জানতাম। জানার পর না খালি ভাবতাম যে আমি কবে বেরোবো। এই আজকে ডাক পড়েছে, যাও আল্লাহর কাছে দোয়া করছি, কেউ বলছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমার আগে জামিন হয়ে যাবে, তুমি জামিন করলে না আমার একটুখানি উকিলবাবু ধরে একটু জামিন করে দিও না। যাচ্ছি, নিরাশ হয়ে বাড়ি ফিরছি, আবার এই ওর ভেতরে ঢুকে পড়ছি কয়েদিখানায়। জামিন হলো না, জামিন হবে না, কেন? উকিল পিটিশন জমা দিয়েছে। আকাশ দেখতে পাচ্ছি না, খালি মনটা ছটফট করছে, আকাশ দেখবো, একটু আকাশ দেখবো, কিন্তু আকাশটা দেখা যাচ্ছে না। একটা তারা তো দূরের কথা, আকাশই দেখতে পাচ্ছি না। ওই ঘরের ভেতর থেকে মশার কামড়, ডিং 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 করে একটা ফ্যান চলছে, দুটো ফ্যান, অতগুলো মানুষ, সাফোকেশন, ঠিক আছে। তার মধ্যে ওর মধ্যে কিছু মানুষ ঢুকে পড়ছেন, তারা গন্ডগোল করছেন, কারণ নেশারই, তারা নেশা করতেন, তাদের ওখানে নেশা চাই, তখন ওদের ওই নেশাটাই চাই, ওই টাইমে নেশা উঠেছে, মারপিট ওর মধ্যে। এটা এমন একটা পরিবেশের মধ্যে পড়ে যায়, একটা সুন্দর পরিবেশ থেকে, তো সেখানে মানাতে শিখেছিলাম, ধৈর্যটা ছিল বলে হয়তো মানিয়ে নিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে এটা নরক যন্ত্রণার থেকেও বড় যন্ত্রণা। ওই জায়গায় যেন কোনো মানুষ না যায়। তাই মনে মনে ভেবেছিলাম যে আমি তো বলেছিলাম যা তোরা আমার নামে গিয়ে কেস কর, আমি জেল খাটবো, কিন্তু এই জেলের ভেতরটা যে এত কষ্টকর, কেন জেলে পাঠাই সেটা আমার জানা ছিল না। এখন ভাবলাম সত্যিই ওটা সংশোধনাগার, যেখান থেকে মানুষ সংশোধন হয়ে বেরোই, যারা প্রকৃত দোষ করে ভেতরে ঢোকে, তারা আর কোনোদিন ওই দোষটা করবে না। খুব কষ্টকর। যখন বেরিয়ে আসছি না, মনে হচ্ছে যেন আমি একটা মানে অক্সিজেন পেলাম, মুক্ত বাতাসে আমি যেন উঠছি। যেদিনকে আমি বেরোচ্ছি, পুরো বাইরে সব দেখছি সহযোদ্ধারা ফুল টুল নিয়ে রেডি মেডি, এটা ওটা, আমি মনে মনে ভাবছি যে আমি এদেরকে পেয়েছি, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আর পরিবারের কথা মনে পড়তো না, আমি কেমন ছিলাম জানি না, আমার পরিবার নিয়ে আমি কোনোদিন ভাবিনি, এখনো ভাবি না। সকালবেলা কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাই, আমি বাড়ি ফিরবো কিনা জানি না। হাজবেন্ডের সাথে কথা সেভাবে হয় না, সহযোদ্ধাদের সাথে হাজবেন্ড খোঁজ খবর নেয়, কারণ আমি যখন বাইরে কাজে নামি তখন আমি পরিবারের হেডেক রাখি না, যখন পরিবারে থাকি তখন পরিবারটাকে সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলি।
কারণ আমি চাই না কোনো রকম ভাবে মায়াটা বাড়িয়ে দিয়ে তাদেরও একটা অভ্যাসে পরিণত করা, তখন যখন তারা পাবে না তখন অশান্তির সৃষ্টি হবে। তাই প্রথম থেকেই নিজেকে সেভাবে তৈরি করেছি এবং অনেক স্ট্রাগল তারাও করছে, আমিও করছি।